লাল সবুজের বিজয়রাঙা দিনে সূর্য সন্তানদের প্রতি জাতির হৃদয় নিংড়ানো ভালোবাসা, স্মৃতিসৌধে শ্রদ্ধা। 25-এর শেষে অথবা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা। বিজয়ের দিনে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের টি-20 জয়, অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা শেখ মেহেদী। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আজ মহান বিজয় দিবস। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 1971 সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দেশমাতৃকার জন্য আত্মদানকারী সেই বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছে পুরো জাতি। দিনের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ফরিদ ভুইয়ার ছবিতে হাসান মাহমুদের রিপোর্ট। কুয়াশা কেটে ফোটা পয়লা পৌষের মিষ্টি রোদে উচ্চকিত স্মৃতির মিনার। 53 বছর বয়সী মমতায় মোড়ানো 56,000 বর্গমাইলের দিকে দিকে বিজয় দিনের রক্তরাঙা বার্তা। যাদের খুনে লাল হয়েছে দেশের সবুজ জমিন, সেই লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। জাতির হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধার পুষ্পস্তবক স্মৃতিসৌধে এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সূর্য সন্তানদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। শ্রদ্ধা জানান বিদেশি অতিথি পূর্ব তিমুরের রাষ্ট্রপতিও। স্মৃতিসৌধে শ্রদ্ধার কাতারে যুক্ত হন প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সহ আপামর মানুষ। বৈষম্য মুক্ত দেশ গড়তে ঐক্যের কথা বললেন উপদেষ্টারা। 71-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি, সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, তা সফল করতে চাই। বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে মিলিয়ে গেছে যারা, হয়েছে অবারিত মুক্ত আকাশের সোনায় খচিত তারা। এ মাটির শ্রেষ্ঠ সন্তান বীর সেনানীদের রক্ত দামে কেনা এই বাংলায় প্রতিষ্ঠিত হোক তাদেরই চাওয়া। বয়ে যাক গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার আর সমতার শীতল হাওয়া। এদিকে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয় জাতীয় প্যারেড গ্রাউন্ডে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় নস্যাতে অপচেষ্টা চলেছে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস। হাসান জাভেদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মহান বিজয় দিবসে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ভাষণে তার সরকার গত 4 মাসে রাষ্ট্র সংস্কারে 15টি কমিশন গঠন সহ যেসব পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারে সেই ধারণাও দেন জাতির সামনে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি,
তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আগামী নির্বাচনে নতুন ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করে সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। এখন থেকে সবাই মিলে এমন একটি ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। বিগত সরকার কিভাবে দেশ থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সেই অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকাটা পাচার করে দেওয়া হয়েছে তাও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কিভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের দিকে এগুচ্ছে সরকার, যার প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সকল বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। 1971 সালে মুক্তিযুদ্ধের পরও বাঙালি জাতি তার স্বাধীনতার স্বাদ পরিপূর্ণভাবে পায়নি। মুজিববাদ বাংলার মানুষকে ধোঁকা দিয়ে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। সেসব বঞ্চনা পেছনে ফেলে আগামী দিনে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। রোববার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তারা। বলেন, ৭১-এর পাশাপাশি ২৪-এর যুদ্ধাপরাধীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি। নাহিদ প্রিন্সের রিপোর্ট। বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বালন এবং দোয়ার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় 1971-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে কমিটির নেতারা বলেন, 71-এর যুদ্ধাপরাধীদের যেমন বিচার করতে হবে, তেমনি 24-এর যারা অপরাধী তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম, যেখানে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আমরা বিশ্বের কোন দেশের এক্সটেনশন হতে চাই না। আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে চাই। আমরা এই বাংলাদেশে কোন বৈদেশিক শক্তির গোলামি অতীতে মানি নাই, ভবিষ্যতেও মানব না। কর্মসূচিতে তারা বলেন, দেশের প্রশ্নে নতুন প্রজন্ম আবারও রক্ত দিতে প্রস্তুত আছে, তবুও স্বৈরাচার ও তাদের দোসরদের কখনোই মেনে নেবে না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক দলগুলো যেভাবে চায় সেভাবেই নির্বাচন হওয়া উচিত। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের। কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপির সিনিয়র নেতারা, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান মির্জা আব্বাস। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনের
যারা পার্টিসিপেট করবে, যারা অংশী হন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে না মন্তব্য করে মির্জা আব্বাস প্রত্যাশা ব্যক্ত করেন মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। সাভারে গেছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এইরকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশের মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচার হাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। মূল দলের বাইরে অঙ্গ ও সহযোগী সংগঠনও আলাদাভাবে শ্রদ্ধা জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর সুস্থ বোধ করায় বাসায় ফিরেছেন। এর আগে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সকালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার সময় মানুষের ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় জরুরিভাবে চিকিৎসা প্রদানের জন্য তাকে সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেন নেতাকর্মীরা। বিএনপি মিডিয়া সেল জানায়, হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্ক মোড়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় ৭১ সাল ও ২৪-এ যারা প্রাণ দিয়েছে সবার প্রতি সম্মান প্রদর্শন করেন জামায়াতের আমির। বলেন, একটি পরিবার রাষ্ট্র দখলে নিয়ে জনগণকে প্রজা বানিয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে এ দেশে কেউ তাবেদার বানাতে এলে ছাড় দেয়া হবে না। বারবার বুকের রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর ছিনতাই হতে দেবে না। এদেশে আওয়ামী লীগের বিচার হবে বলেও জানান তিনি। পরে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের নেতৃত্বে বিজয় র্যালি বের করে দলটি। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এমনটি উল্লেখ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি আরও লেখেন, সে ঐতিহাসিক জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। পোস্টে সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি বিজয় দিবসটা যে দেশের, সেই বাংলাদেশের নামই এড়িয়ে গেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর এমন দাবির সমালোচনা করেছেন বাংলাদেশের ছাত্র নেতারা। মোদির এমন স্ট্যাটাসের পরই তীব্র ক্ষোভ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি জানিয়েছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। মোদির এমন দাবি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এর আগেও একই দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ প্রসঙ্গ। পেন্ডুলামের কাটার মতো দুলছিল ম্যাচের ভাগ্য। শেখ মেহেদীর ঘূর্ণিতে বাংলাদেশের আয়ত্তে নিয়ে আসা ম্যাচ ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন স্বাগতিক অধিনায়ক রভম্যান পাওয়েল। তবে সেখানে বাদ সাধলেন তাসকিন ও হাসান মাহমুদরা। ডেথ ওভারের দুর্দান্ত বোলিংয়ে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ রানের জয় পেল বাংলাদেশ।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিএনপির বিজয় কনসার্টে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। আমরা সেখানে যাচ্ছি। সাগর, কনসার্টে লোক সমাগম কেমন দেখছেন এবং এই কনসার্টে কারা পারফর্ম করছেন? আফসানা, কনসার্ট শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে এবং যদি বলি কনসার্টের লোকের সংখ্যা কত, আসলে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে একদম খামারবাড়ি পর্যন্ত বিশাল মানুষের ঢল নেমেছে এবং যারা এখানে দর্শক হিসেবে উপস্থিত হয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি যে অনেকেই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে আসছেন, যার ফলে কিন্তু একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এখানে কিন্তু মানুষের অনেক আসলে চাপাচাপিতে আসলে অনেক আহত হয়েছে। তো কনসার্ট শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী তারা কনসার্টে গান পরিবেশন করেছেন এবং আজকে এখানকার যে প্রধান আকর্ষণ বাংলাদেশের অন্যতম যে বড় বড় ব্র্যান্ডগুলো ছিল, যেমন নগর বাউল, ফিডব্যাক এবং হচ্ছে আসিফ আকবর থেকে শুরু করে সেই সকল শিল্পীরা কিন্তু আজকে এই কনসার্টে কিন্তু গান পরিবেশন করবেন এবং আজকের এই কনসার্টের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করার জন্য মূলত দেশীয় শিল্পীদের আয়োজনে এটি করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক মানুষের ঢল সেটি আমাদের আশেপাশে রয়েছে এবং মানুষরা কিন্তু দর্শকরা কিন্তু এই ব্যারিকেড ভেঙে একদম এই মঞ্চের একদম সামনে চলে আসার চেষ্টা করছে। তো আফসানা, এই ছিল এখানকার সমস্যা অবস্থা। আজ থেকে ঠিক 53 বছর আগে বিশ্ব মানচিত্রের বুক চিতিয়ে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এই সময়ে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিসহ অর্থনীতির নানান সূচকে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার মান বাড়ানো, দুর্নীতির লাগাম টেনে ধরা সহ রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের তাগিদ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ৩০ লাখ শহীদ, নির্যাতিত ২ লাখ মা বোন, এমন অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের পতাকা। যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশের মানুষের হাতে তখন স্বাধীনতার শক্তি আর দুচোখে সম্ভাবনার স্বপ্ন। ১৯৭১ সালে শূন্য থেকে যাত্রা শুরুর ৫৩ বছরে বাংলাদেশ আজ দাঁড়িয়েছে শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর। বাজেটের আকার বেড়েছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বেড়েছে, শতগুণের বেশি বেড়েছে মাথাপিছু আয়, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ আর মোট দেশজ উৎপাদন বা জিডিপি। দৃষ্টান্ত দেওয়ার মতো কমেছে দারিদ্র্যের হার, আবার বেড়েছে সাক্ষরতার হার। যে শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে মুক্তির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের জন্ম, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশটি প্রায় সব সূচকেই শোষক পাকিস্তানকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। আমাদের এখন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেস আনতে হবে, যার মাধ্যমে আমরা যারা রাজনীতি করেন, যারা অর্থনীতি চালান, তাদের জন্য আমরা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারি। আমাদেরকে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবং সামাজিক সুরক্ষা খাতে, যেন আমরা ভালো হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে পারি। আগামী দিনে যারা নাগরিক হবেন তাদেরকে যেন আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে প্রবৃদ্ধি, উন্নয়ন কিন্তু আমরা ধরে রাখতে পারবো, টেকসই হবে। বিজয়ের ৫১ বছরে অনেক অর্জন, কিন্তু তারপরেও আছে আক্ষেপ, বিশেষ করে মানসম্মত শিক্ষার অভাব, গণতান্ত্রিক চর্চা না থাকা আর পরম সহিষ্ণুতা বাধা হয়ে দাঁড়াতে পারে উন্নয়নের অগ্রযাত্রায়। মন্তব্য শিক্ষাবিদ সিরাজ ইসলাম চৌধুরীর। আমাদের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাটা হলো ৩ ধারার। একটা ধারায় শিক্ষা ব্যবস্থাকে আনার কথা ছিল, ওইটাও ছিল স্বপ্নের অংশ, যে শিক্ষা হবে মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে। সেইটা আমরা করতে পারলাম না। শিক্ষার মূল্য কিন্তু কমে গেছে। শিক্ষা দিয়ে এখন যে আগের মতন সম্মান পাওয়া যাবে তাও পাওয়া যায় না। শিক্ষা যে কর্মের নিশ্চয়তা দেবে সেইটা দিচ্ছে না। খেলাধুলা, তথ্য প্রযুক্তি সহ নানা খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পের নায়ক তরুণরা। তাই বিশ্লেষকদের প্রত্যাশা, তরুণ প্রজন্মের হাত ধরে সামনের দিনে রাজনীতি, সমাজনীতি সহ সব ক্ষেত্রেই বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে স্থান করে নেবে বদলে যাওয়া এক সমৃদ্ধ বাংলাদেশ।
ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের বিজয় উদযাপন করছে সর্বস্তরের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় মহান বিজয় দিবসের কর্মসূচি। প্রথমে সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চট্টগ্রামের বিপ্লব উদ্যানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের নির্বাচিত সরকার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতা দখল করতে পারবে না। যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, তার বাইরে যেন কোনো ধরনের গোষ্ঠী ব্যক্তি বাংলাদেশ সরকারকে দখল করতে না পারে। জনগণের সরকার হতে হবে, নির্বাচিত সরকার হতে হবে। সিলেটে সূর্যোদয়ের সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অর্পণ। প্রথমে বীর মুক্তিযোদ্ধারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি জেলা ও মহানগর ইউনিট, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বরিশাল নগরীর পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতির নামফলকে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিজয় দিবসের ভোর থেকেই ফুলে ফুলে ভরে উঠেছে খুলনার গল্লামারী স্মৃতিসৌধ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও জেলা ও মহানগর বিএনপি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। সাভারের আশুলিয়া থানা বিএনপি পল্লী বিদ্যুৎ থেকে মিছিল বের করে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এছাড়া ময়মনসিংহ, কুষ্টিয়া, জয়পুরহাট, দিনাজপুর, হিলি, শরীয়তপুর সহ দেশজুড়েই পালিত হচ্ছে বিজয় দিবসের নানা কর্মসূচি। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। গণতান্ত্রিক চেতনার নামে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে স্বৈরাচার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। সকালে বিজয় দিবস উপলক্ষে র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন। স্বাধীনতার ৫৪ বছরে পদার্পণ করলেও দেশের জনগণ এখনও স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি বলে তিনি অভিযোগ করেন। বলেন, দেশের প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে আওয়ামী লীগের কারণে। ছাত্র শিবিরের র্যালিটি রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে নতুন বাংলাদেশের সুফল পেতে অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যাকারীদের বিচারের দাবি জানান বক্তারা। বিগত ১৬ বছর পর চট্টগ্রামের বিজয় দিবসে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ সময় মাতৃভূমিকে রক্ষা ও দেশ গড়ার অঙ্গীকার করেন শিবির নেতারা। সকালে চট্টগ্রামের লালখান বাজার থেকে বিজয় মিছিল শুরু করে ইসলামী ছাত্র শিবির। সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি ১৬ শহর গিয়ে শেষ হয়। এ সময় ছাত্র নেতারা বলেন, ২০২৪ সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার একটি সুযোগ এসেছে। তবে এখনও দেশি বিদেশি চক্র বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে এদেরকে রুখে দেবার ঘোষণা দেন শিবির নেতারা। ভৈরবের জগন্নাথপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ ৫ জন নিহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে ৩ জন নারী ও ১ জন পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজি
চালিত অটোরিকশা ভৈরবে আসছিল। জগন্নাথপুর এলাকায় পৌঁছলে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় চালক সহ 4 যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়। পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নেটওয়ার্ক স্থানান্তর ও কারিগরি প্রয়োজনে 96 ঘণ্টা অনলাইনে ভ্যাটের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ওই সময় করদাতারা অনলাইনে কর পরিশোধ, পেমেন্ট, বিক্রির বিপরীতে কর হিসাব করার সেবা পাবেন না। আগামী 19 ডিসেম্বর সকাল 7টা থেকে 23 ডিসেম্বর পর্যন্ত মোট 96 ঘণ্টা আইবাস পদ্ধতির সব কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, NBR এর নেটওয়ার্ক সেবার নতুন ভেন্ডারের নেটওয়ার্ক বুঝে নেওয়া এবং সচল করার জন্য এই সময় প্রয়োজন হবে। এতে আইবাস পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট সব করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরি কাজ ওই সময়ের আগে অথবা পরে সারার জন্য অনুরোধ করেছে NBR। আপনারা দেখছেন এনটিভির দুপুরের খবর। ফিরে এসে থাকছে। ফ্রান্সের মায়োটে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর আঘাত, 1000-এর বেশি মানুষের মৃত্যুর শঙ্কা। দুঃসময় কাটছে না সিটির, ইউনাইটেডের কাছে শেষ মুহূর্তের গোলে হার। উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 73 বছর। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময়ের রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাস্ত্রীয় সঙ্গীতের এই দিকপাল। দীর্ঘদিন রক্তচাপ সহ নানা সমস্যায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের সঙ্গীতাঙ্গনে। ওস্তাদ জাকির হোসেনের জীবনের কিছু দিক তুলে ধরছেন মইদুল ইসলাম। তবলার বাদ্যশৈলীর মূর্ছনা নেমে আসত যে হাতে, থেমে গেছে সেই হাত, থেমে গেছে জীবন। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের একজন পুরোধা বলা হয় ওস্তাদ জাকির হোসেনকে। বিভিন্ন সময় ওস্তাদ জাকির হোসেন তবলায় সঙ্গত করেছেন পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকরাম খাঁ, শিবকুমার শর্মা সহ অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পীকে। জাকির হোসেন 1970 সালে ভারত থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। শুরু হয় আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে তার বিচরণ। এরপর বিশ্বখ্যাত অনেক সঙ্গীত শিল্পীর সঙ্গে তবলা পরিবেশন করেন তিনি। পদ্মশ্রী, পদ্মভূষণ, গ্র্যামি ছাড়াও বহু আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারী জাকির হোসেন। তবলার তাল ও লয়ে ঝড় তুলতে ওস্তাদ জাকির হোসেন বেশ কয়েকবার এসেছিলেন বাংলাদেশে। কিংবদন্তি তবলাবাদক আল্লাহ রাখার প্রথম সন্তান জাকির হোসেনের জন্ম 1951 সালে ভারতের মুম্বাই শহরে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। লাল সবুজের বিজয়রাঙা দিনে সূর্য সন্তানদের প্রতি জাতির হৃদয় নিংড়ানো ভালোবাসা, স্মৃতিসৌধে শ্রদ্ধা। 25-এর শেষে অথবা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা। বিজয়ের দিনে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের টি-20 জয়, অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা শেখ মেহেদী। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।